ঘন্টা বেজে ওঠে। ছুটে যায় অনন্দিতা। নির্ভীক তাজ্জব বনে গেছে। সে বুঝতে পারে না এইটুকু মেয়ের এত তেজ কি করে। দীর্ঘশ্বাসে ভরে ওঠে চারপাশ। শান্তির জন্য হলেও রোজকে কল করা দরকার। পরীক্ষাটা খুব ভালো হয়েছে অনন্দিতার। ফুল মার্ক না পেলেও 90% নাম্বার থাকবেই। 80% মার্ক হলেই চান্স পাওয়া যাবে। কোনো আড়ষ্টতা ছাড়াই পরীক্ষা দিয়েছে সে। যদিও দুটো মেয়ে তাকে গ্যাপ দেওয়া নিয়ে উত্ত্যক্ত করেছে, সেদিকে পাত্তা দেয়নি। নির্ভীক তার কাছে সব থেকে বড় ট্রফি, যা পাওয়ার জন্য 1 বছর গ্যাপ নিতান্তই তুচ্ছ। ভার্সিটির সুন্দরী ম্যাডাম মেহেরিমার সাথে কথা বলছে নির্ভীক। দুজনের বয়সের পার্থক্য তেমন নেই। মেহেরিমা এনএসইউতেই পড়াশোনা করেছে, ভাগ্যক্রমে লেকচারারও হয়ে গেছে। সব থেকে মজার বিষয়, ভার্সিটির বাচ্চা ছেলেরাও ওকে প্রেমপত্র পাঠায়। কেউ বা শখের বসে, কেউ বা সিরিয়াস মোডে। প্রতিটা প্রেমপত্রই তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে প্রত্যাখ্যান করে সে। নির্ভীক, তুমি কিন্তু ভারী মজার মানুষ। তেমন কিছু না, তবে হাসতে ভালোবাসি। জীবন তো হেসে খেলেই যায়, তাই না? হ্যাঁ, সেটাই। আমাকে দেখো, বয়স 25 পেরোলো, বিয়ে ইচ্ছা হয়নি, হাসি মজাতেই বেশ ভালো আছি। নির্ভীক হাসে। মেহেরিমা কলিগ হিসেবে খুবই ভালো। বয়সের পার্থক্য খুব অল্প হওয়াতে তুমি করেই সম্বোধন করে। যদিও ভার্সিটির অনেকের কাছে সেটা দৃষ্টিকটু মনে হতে পারে, তাতে কোনো সমস্যা নেই ওদের। মেহেরিমার সাথে আজকে পরীক্ষা নিয়ে কিছু কথা বলে নিল। পরীক্ষা প্রচণ্ড হার্ড হয়েছে এবার। নির্ভীক সামান্য খুশি হলো। পরক্ষণে ফুটো বেলুনের মতো চুপসে গেল। অনিন্দিতা এবারও কি পাগলামি করবে? বিষয়টা খুব লজ্জাজনক। কোনোভাবে অনন্দিতার বিষয়টা সকলে জেনে গেলেই তখন জটলা বাঁধবে। ফ্যামিলি বা কি ভাববে? সব কিছু মিলিয়ে নির্ভীক চাইলেও অনন্দিতা যেন পাশ করে যায়। মেহেরিমার সাথে কথা বলতে দেখে অনন্দিতার মন বিষিয়ে গেল। খুব সুন্দরী মেহেরিমা। গতবারও দেখেছিল, কখনো তার সাথে কথা হয়ে ওঠেনি, তবে শুনেছি বেশ রসিকতা জানে মেয়েটা। অনন্দিতা রসিকতার দোহাই দিয়ে নিজেকে তাতস্থ করল। এক চিলতে হেসে নির্ভীকের দিকে আগালো। মাত্রই মেহেরিমাকে বিদায় জানিয়েছে, ঠিক তখনই অনন্দিতার আগমন যেন চোখের বিষ হয়ে উঠল। অধরের হাসিটা মিলিয়ে গেল মুহূর্তেই। মুখে কাঠিন্যের ভাব। প্রচণ্ড মনে কষ্ট নিয়েও অনন্দিতা হাসল। নির্ভীক নিজেকে শান্ত করে বলল, পার্কিংয়ে যান, আমি আসছি। ঘরমাক্ত মুখে এদিক ওদিক চোখ বোলাচ্ছে আসিম। একটু যেন মিস করেছে সে, তবে দমে থাকার পাত্র সে যে নয়। প্রায় 10 মিনিট খুঁজে পার্কিংয়ের দিকে চলে আসলো। গলায় কাঠ ঝুলে হাতে হার্ডবোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে অনিন্দিতা। প্রায় মিনিট 10 হয়ে গেল, অথচ নির্ভীকের আসার নামই নেই। নির্ভীক কি কোনো কাজে আটকে গেল, নাকি ইচ্ছে করেই এমন করলো? নিজের কথার মর্ম করল না সে, নির্ভীককেই গুরুত্ব দিল। হাসি খুশি মনে নির্ভীকের অপেক্ষায় থাকা মেয়েটাকে হঠাৎ ভো বলে চমকে দিল কেউ। ছিটকে দুহাত পেছালো। পেটে হাত দিয়ে হাসছে আসিম। অকস্মাৎ ঘটনায় অবাক হলো। আসিমকে চেনা চেনা ঠেকছে। মনে করার চেষ্টা চালালো। মনে পড়তেই ভ্রু বেঁকে গেল। হাসতে হাসতে আসিম তার কাছে চলে এসেছে। সামান্য দূরত্বে চলে গেল অনিন্দিতা। আসিম বলল, তোমাকেই খুঁজছিলাম। কতটা দৌড় করালে জানো? আমি? হ্যাঁ, তুমি। আসিমের কথাগুলো প্রচণ্ড রকমের হেয়ালি লাগছে। বিরক্তি প্রকাশ করতে বিবেকে বাজছে। কথা পাল্টে নিলেও আসিম থামল না। অনিন্দিতার থেকে সামান্য দূরত্ব রেখে বলল, হল থেকে বের হতে দেখলাম তোমায়, কিন্তু বন্ধুর ডাকে সাড়া দিতে গিয়ে দিগ্ভ্রান্ত হলো। তুমি এখানে? প্রচণ্ড অবাকের সহিত কথাটা বলল অনিন্দিতা। আসিম ফিচেল হেসে বলল, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। হোয়াট? বিশ্বাস হচ্ছে না? অনিন্দিতা ভুয়ে কুচকাল। অসীম আরেক দফা পেট চেপে হাসল। এক হাতে মাথার চুলগুলো ঠিক করে নিল। শার্টের হাতা ফোল্ড করে বলল, আমি এনএসইউতেই পড়ি। তোমার বোকামির জন্য তুমি আমার জুনিয়র হয়ে গেলে। কথাটা পছন্দ হলো না অনিন্দিতার। সে কোনো বোকামি করেনি। সে কোনো বোকামি করেনি। নির্ভীক তার কাছে স্বপ্নের মতো, যে স্বপ্ন পূরণে হাজারো বিসর্জন দিতে রাজি। আসিম যেন কিছু বুঝতেই পারল। অনিন্দিতার বাহুতে ধাক্কা মেরে বলল, রাগ করলে তুমি? না। সরি, আমার এইভাবে বলা উচিত হয়নি। আসলে আমি এনএসইউতে পড়তে চাইনি। আমার আপু আমাকে জোর করে অ্যাডমিশন করিয়েছিল। আর দেখো, এনএসইউ তোমার স্বপ্ন। এটা আমার স্বপ্ন নয়, এটা আমার জীবনের অংশ। ওয়াও, দারুণ বললে তো।
বাই দ্য ওয়ে, তুমি কি ছোট থেকেই এনএসইউতে পড়তে আগ্রহী ছিলে? অনিন্দিতা হাসলো, পেছন ঘুরে নিল, লম্বা করে শ্বাস নিয়ে বলল, হুম, 1 বছর আগে আমার স্বপ্ন, আমার অংশ এই ভার্সিটিতে জড়িয়ে পড়েছে। অসীম বুঝতে পারল না প্রচণ্ড পেঁচানো কথা বলে মেয়েটা নিজেকে সংযত করল, অধিক প্রশ্নে বিরক্ত না হয়ে যায়। হাত দিয়ে কপালে স্লাইড করে বলল, এবার এক্সাম কেমন হলো? ভালো। বাই দ্য ওয়ে, আমরা কি বন্ধু হতে পারি? কথাটা একদম বাচ্চাদের মতোই বলল, যেন কোনো বাচ্চা ছেলে চকলেটের জন্য অনুরোধ করছে। অনিন্দিতা প্রশস্ত হাসল। অসীম কিছু বলবে তার আগে একটা ঝাঁঝালো কণ্ঠ ভেসে আসলো। আসিম। ঘুরে তাকালো অসীম, নির্ভীককে দেখে মৃদু হাসল। জি স্যার। আজ তো ভার্সিটি অফ ছিল, হঠাৎ কী কারণে আসলে? এমনি এক্সাম দেখতে এসেছিলাম। গত বছরের তুলনায় এবার অনেক হার্ড হয়েছে। হ্যাঁ, আচ্ছা তোমার কি মনে হয় এবার এক্সাম দিলে তুমি টিকবে? অসীম হাসলেও জোরালো কনফিডেন্স নিয়ে বলল, অবশ্যই। মনে আছে গতবার না পড়েই এক্সাম দিয়েছিলাম, তবুও টপ লিস্টে ছিল আমার মার্ক। কনফিডেন্স ভালো, তবে ওভার কনফিডেন্স ভালো নয়, না হলে জীবনে পিছিয়ে যেতে হয়। কথাটা আনন্দিতার গায়ে এসে লাগলো, কারণ নির্ভীকের কথাটা বুঝতে পেরেছে সে। কথাটা তাকে অ্যাটাক করে বলা, তবুও মন খারাপ করলো না, কারণ ড্যাম শিওর এবার চান্স হবেই। নির্ভীকের সাথে আরও কিছুক্ষণ কথা চলল অসীমের। এক মুহূর্তের জন্য আনন্দিতা ভেবেছিল নির্ভীক প্রশ্ন করবে অসীমের সাথে তার পরিচয় কী করে, তবে তার কিছুই হলো না। অসীমের সাথে হেসে কথা বললেও অনন্দিতার প্রতি আগ্রহ নেই তার, চোখ দুটো ছলছল করছে। অনন্দিতার মনে হলো মরণ বুঝি খুবই সোজা, কারো অবহেলা হৃদয়কে এতটা ব্যথিত করে জানাই ছিল না। পরীক্ষা দিয়ে নিজের জন্য যতটা না টেনশন হয়েছে তার থেকে 1000 গুণ টেনশন হচ্ছে অনন্দিতার রেজাল্ট নিয়ে। যদিও নির্ভীক নিজে দুটো এক্সাম পেপার দেখেছে, তবুও নির্ভীকের টেনশন হচ্ছে। অনন্দিতার পাগলামিতে বিরক্ত সে, আর কত সহ্য করবে? এমন পাগলামি কারোই কাম্য নয়। একটাই ভয় শেষমেশ ভয়ঙ্কর কিছু না হয়ে যায়। অন্যদিকে 4 হাত পা তুলে দিয়ে আরাম করছে অনন্দিতা। কোথায় মুখে টেনশনের কালো রেখা পড়বে তা না, সুশ্রী মুখটা আরও বেশি চকচকে হয়েছে। সারা বেগম সকাল সকাল তুমুল চটেছেন। বছরখানেক হয়ে গেছে বাপের বাড়ি যান না উনি। সবাই রাজি থাকলেও অনন্দিতা রাজি হয় না, দাঁত কামড়ে এই বাসাতেই পড়ে থাকে। হীরের ভীষণ মন খারাপ, কারণ মামাতো ভাই পৃথিবীর উপর বেশ বড়সড় ক্রাশ খেয়ে আছে। যদিও বয়সের ফারাক বছর 6, তবুও পৃথিবীর সাথে মারামারি করে। হীরের সন্দেহ আছে পৃথিবীও তাকে পছন্দ করে। এই তো 3 মাস আগে মামার বাড়ি থেকে ঘুরে এসেছে। 3 মাস যেতে না যেতেই গত সপ্তাহে পৃথিবী তাদের বাসায় চলে এসেছে, তবে একদিন থেকেই চলে গেছে, যা বড্ড প্রিয়দায়ক। অনন্দিতার বাহু ঝাঁকিয়ে বলল, প্লিজ আপু, চলো প্লিজ। তুমি না গেলে আব্বু যাবে না, আর আমারও যাওয়া হবে না। আমি যাব বলেছি তো। আপু, যদি সকাল 10টার পর গিয়ে বিকেল 4টের আগে ফিরে আসে তাহলেই যেতে পারি। আপু এটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? 10টার পর বের হলে 2টো বেজে যাবে পৌঁছাতে, 4টের আগে ফিরবো কি করে? এটা সম্ভব? তাহলে আমার যাওয়াটাও অসম্ভব। হীর রেগে গেল, কোলবালিশটা ছিটকে ফেলে দিল। অনন্দিতা কিছু বলল না, ডায়েরি হাতে লেখালেখি করতে লাগলো। হীরের রাগ আকাশের চূড়ায়। ডায়েরিটা ছিঁড়ে ফেলতে পারলে শান্তি হতো। গটগট শব্দ তুলে চলে গেল। অনন্দিতা দীর্ঘশ্বাস ফেল, মনে মনে সকলের কাছে ক্ষমা চাইল। বাসায় না থাকলে নির্ভীককে দেখবে কি করে? সপ্তাহে একবারও তো দেখা মিলে না। একটু দেখার জন্য কত ছলচাতুরি করে ওদের বাসায় যায়। প্রতিবারই আশাহত হয়, কারণ নির্ভীক তার রুম থেকে বেরই হয় না। চারুলতার থেকে জানতে পেরেছে নির্ভীক নিজেকে আড়াল করতেই পছন্দ করে, তাই অতটা মন খারাপ হয়নি। এটা হয়তো নির্ভীকের সহজাত অভ্যাস। অনন্দিতার ভাবনার মাঝেই ঝাঁঝালো কণ্ঠে শাহানার ডাক। ডায়েরিটা খুলে নিয়ে নাক ডুবায় মেয়েটা। নির্ভীকের রক্তের ঘ্রাণ যেন প্রাণকে সতেজ করে দিল। বিচিত্র অনুভূতি হয়, এই রক্তই তো তার প্রাণ, নির্ভীকের অংশ। যেখানে নির্ভীকের পায়ের ধুলোকণা ঠোঁটে শুষে নেয়, সেখানে রক্ত তো হৃদয়ে চেপে নিবে। দরজায় বাড়ি পড়তে হকচকিয়ে উঠে অনন্দিতা, দ্রুত কাবারে ডায়েরিটা রেখে দেয়। শাহানা প্রচণ্ড ঝাঁজে বললেন, তুই কি চাস আমি আমার বাপের বাড়ি না যাই? তা কেন হবে? তাহলে যেতে চাচ্ছিস না কেন? আমার এই বাসা ছাড়া কোথাও থাকতে ইচ্ছে করে না।
তোমরা যাও না, বাধা দিয়েছে কে? তিক্ত হয়ে ওঠেন শাহানা। হাতের কাছে থাকা ঘড়িটা ছুঁড়ে ফেলে দেন। অনন্দিতা অবাক চোখে তাকিয়ে বলেও, এটা আমার প্রিয় ঘড়ি আম্মু। চুপ, একটা কথাও বলবি না। আমার ইচ্ছের কোনো মূল্য আছে তোর কাছে? আম্মু, তুমি এমন কেন ভাবছো? আমি বাসায় থাকি, তোমরা যাও না। শাহানার কানে সে কথা গেল না। ঝমঝমিত কাঁদলেন উনি। হিত ছুটে আসলো, মাকে জড়িয়ে ধরে অনন্দিতার দিকে লাল চোখে তাকালো। মেয়েটা কি কেঁদেছে? অনন্দিতা ফোঁস করে দম ফেল। একটা মানুষের জন্য স্বার্থপর হয়েছে আজ। একটু দেখার জন্য প্রাণটা মরিয়া হয়ে ওঠে। আরশাদও কয়েকবার ফোন করে বলেছে, কিন্তু অনন্দিতা সে কথাই শোনেনি। বিকেলের দিকে চারুলতা আসেন, বাসায় ছিলেন না উনি। কাজের মেয়েটা জানালেও অনন্দিতার জন্য শাহানা কেঁদে ভাসিয়েছেন। এক প্রকার ভয় পেয়ে গিয়েছিলেন অনন্দিতার কোনো ক্ষতি হলো নাকি, সে আশঙ্কায় ছুটে এসেছেন। সাহানা, কি হয়েছে বলো তো? কেঁদে নাকি চোখ লাল করে ফেলেছ? আপা, কি বলবো বলো তো, মেয়েটা হয়েছে এক পাষাণ। কি সব বলছো এসব? অনেক কি করেছে এমন? জানোই তো, 1 বছরের বেশি সময় বাপের বাড়ি যায় না। মা অসুস্থ, বলা যায় না কি হয়, অথচ মেয়েটা যাবে না বলে দিয়েছে। চারুলতা একটু ভাবলেন, তারপর চকচকে চোখে বললেন, থাক না, মেয়েটা যখন যেতে চাচ্ছে না, জোর করে না যাই ভালো। ও কদিক না হয় আমার কাছেই থাকবে। কিন্তু আপা। কোনো কিন্তু নয়। অনি কি আমার মেয়ে নয়? তোমার মতো যত্ন না করতে পারলেও ওর যত্ন ঠিকই করতে পারবো, বিশ্বাস রাখো তো। শাহানা বিগলিত হাসলেন। তার পরপরই চারুলতার সাথে খোশগল্পে মেতে উঠলেন। নির্ভীতের বাসায় থাকা যেন চন্দ্রমামাকে হাতে তুলে দেওয়া। অনন্দিতার খুশি যেন আর সয় না। এত হাসি খুশি দেখে শাহানাও স্বস্তি পেলেন। আরশাদও নানান উপদেশ দিলেন, যেহেতু 2 দিন বাদে রেজাল্ট দিবে, তাই যেন মন খারাপ না করে। হাসি মুখে সম্মতি জানালেও আনন্দিতা। শাহানা মেয়ের মাথায় চুমু খেয়ে নিলেন, বাহুতে হাত রেখে বললেন, একদম মন খারাপ করবি না, তুই তো চেষ্টা করছিসই। আল্লাহ চাইলে নিশ্চয়ই চান্স হবে। দোয়া করো আম্মু। আর আমি খুব সরি। শাহানা সহ সবাই হেসে ফেলল। অনন্দিতা চোখ ভরে উঠেছে, কেন যেন খুব কষ্ট হচ্ছে। হঠাৎ করে শাহানাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। হির ফিচেল হাসিতে মাতে। অনন্দিতার দিকে টিস্যু এগিয়ে দেয়, তাতে নাক ফুলিয়ে নেয় মেয়েটা। নিহাল ভারী অদ্ভুতভাবে সব দেখছে। এখানে শোক পালন হচ্ছে নাকি আনন্দ যাপন বুঝতেই পারল না। পরিশেষে বলেই ফেলল, এভাবে অর্ধেক হাসি অর্ধেক কান্নার কোনো স্পেশাল মিনিং আছে কি? অনন্দিতা নাক টেনে তাকায়। নির্ভীক একটু দূরে দাঁড়িয়ে আছে, সবার দিকে তাকালেও অনন্দিতার দিকে তাকায়নি। অভিমানে মুখ ফাটে, কান্না ভেজা গলায় তাকায়। এক পশলা অভিমানের ঝরা নামিয়ে বলে, আবেগ। নির্ভীকের কানে যেন কেউ বাজনা বাজিয়ে দেয়। খলবলিয়ে তাকায়, চোখাচোখি হলেও চোখ সরায় না। প্রচণ্ড আবেগ ঝরানো কণ্ঠে অনন্দিতা উচ্চারণ করে, ছেঁচড়ামি। সবাই প্রচণ্ড অবাক হয়। হীরের ধাক্কা খেয়ে হুঁশ ফেরে, নিজেকে সামনে নিয়ে দাঁত কেলিয়ে হাসে। আরশাদ তার স্নেহের হাতে অনন্দিতার মুখে স্পর্শ করে। মিঠা একদম তার মায়ের মতো হয়েছে। প্রচণ্ড আবেগী আর ঝরঝরে চাহনি, সাথে অটল থাকে নিজের কর্মে। নির্ভীকের রুমের অপোজিটেই অনন্দিতার ঘর। 2 দিন পেরিয়ে গেছে, চারুলতা কোনো কিছুর অভাব রাখেনি। ক্ষণে ক্ষণে প্রশ্ন ছুড়ে কিছু লাগবে কিনা। আজমাল সকাল বিকাল এসে দেখে যায়। নিহাল তো প্রচণ্ড রসিকতায় রাখে, শুধু নির্ভীকই তার সাথে কথা বলে না। লাঞ্চ বাইরে থেকেই করে আসে। সকালের ব্যস্ততা দেখিয়ে নাস্তা না খেয়ে চলে যায়, শুধু ডিনারটাই একসাথে করে। তবে অল্প একটু খেয়েই উঠে যায়, যার ফলে ব্যথিত হয় অনন্দিতার মন। আজ সকাল সকাল উঠেছে নির্ভীক, উদ্দেশ্য ভার্সিটিতে যাওয়া। রেজাল্ট নিয়ে প্রচণ্ড টেনশনে রয়েছে, না জানি কোন অনল হতে চলেছে। চূড়ান্ত ফলাফল দেখার সুযোগ হয়নি এখনও। ভার্সিটি গেলেই জানা যাবে। তবে সমস্যা হচ্ছে আজমালকে নিয়ে, কিছুতেই বের হতে দিচ্ছেন না উনি। ওনার মতে অনন্দিতার সাহস প্রয়োজন। সেখানে ভার্সিটির লেকচারারই যদি সাহস দেয়, তাহলে রেশ পড়বে কয়েকদিন। ভিন্ন ধাঁচের যুক্তিতে ফেসে গেছে। নিহাল কপট রাগ নিয়ে বলল, সমস্যা কি তোর? ভার্সিটি যাওয়ার জন্য এমন উত্তেলা হওয়ার কোনো বিশেষ কারণ রয়েছে? ভাইয়া দেখ, আমাকে যেতে হবে। এইভাবে বাসায় বসে থাকা উচিত কার্য নয়। উচিত বুঝিয়ে লাভ নেই। অনির অবস্থা দেখেছিস? কাল থেকে চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। আমরা তো সাহস দিয়েছি, তবে তুই হলি টিচার, তোর সাহসটা বেশি প্রয়োজন। আজব, আমি এমন
অযৌক্তিক যুক্তি কখনো শুনিনি। আমি বললেই তো রেজাল্ট ভালো হবে না। চারুদা ছুটে গেলেন। ছেলেটা প্রচণ্ড রকমের পিয়াতক, দেশে থাকতে চায় না, বাসাতে মন টিকে না। সন্দেহের গন্ধ খুঁজে পেলেন উনি। নির্ভীকের মুখ দেখে নিভে গেলেন। নির্ভীক কপট রাগ দেখে বলল, কয়টায় রেজাল্ট দেওয়ার কথা? 11টায়। আচ্ছা, আমি অনিকে ডেকে নিয়ে আসছি। আম্মু, সবার জন্য নাস্তা রেডি করো। কি জানি লাঞ্চটা গলা দিয়ে নামবে নাকি। আজমাল পূর্ণ সমর্থন করলেন। চারুলতা চিন্তায় মনমরা করে রেখেছেন। সকলের মাঝ থেকে নির্ভীক তার বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেল। ভালো লাগছে না তার। অনন্দিতার পাগলামি সত্যি আর নেওয়া যাচ্ছে না। কাঁধের ব্যাগটা ডিভাইনে থাপ করে রেখে দিল। করিডর দিয়ে ব্যালকনিতে চলে আসলো। রোজের নাম্বারটাও পাচ্ছে না। মেয়েটা কানাডায় গিয়েছে না যিনি কেমন আছে, এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা। ভাবনা মাঝে হোয়াটসঅ্যাপে টেক্সট এলো। একগাল হেসে রোজকে কল লাগালো। পুরো 18 ঘন্টা কথা হয় না, তাই না? এত হিসেবে রেখেছিস তুই? তো কি করি বলতো? তোর মতো পাগলকে সামলাতে গিয়ে আমার নাজেহাল অবস্থা। পাগলামির কথা ছাড়, ফিরছিস কবে? রিল্যাক্স নির্ভীক, মাত্র তো এলাম। মাসখানেক যাক, তারপর না হয় আসার চিন্তা করব। বিষাক্ত মন নিয়ে ফোনের স্ক্রিনে তাকালো নির্ভীক। ভার্সিটি থেকে মেল এসেছে। রোজের সাথে দ্রুত কথা শেষ করলো আর বিডিতে দ্রুত ফিরে আসার কথা বলে নিল। লম্বা নিঃশ্বাস নিয়ে মেলটা ওপেন করলো। বুক থেকে যেন পাথর নেমে গেল। অনন্দিতা সিলেক্ট হয়ে গেছে। যাক, এইবার আর গ্যাপ যাবে না, আর না নিজেকে দোষী মনে হবে। প্রাণ ভরে শ্বাস নিল, সাথে ভেবেও নিল ভার্সিটি ফার্স্ট ক্লাসটা বদলে নেবে। অনন্দিতার মুখোমুখি হতে চায় না। ফ্যাল করে তাকিয়ে থাকলে চরম বিরক্তি আসে। একজনের জন্য এতগুলো স্টুডেন্টসকে আলগা করে দেখাটা অন্যায়। তার থেকে ভালো ক্লাস চেঞ্জ করে নেওয়া। বিষদার থাকার থেকে উপরে ফেলাই মঙ্গল। অবহেলায় মানুষ ভাসে, তবুও কেন যায় তারই খোঁজে। আপন হয়েও হয় না আপন, দূরে ঠেলে দিতে পারলেই মঙ্গল। লাইন দুটো লিখে উঠে দাঁড়ালো অনিন্দিতা। 2 দিন বাদেই নবীনবরণ। নির্ভীকের সাথে যেতে চাইলেও যাওয়া হবে না। চারুলতাকে পরিষ্কার বারণ করে দিয়েছে। তার নাকি কি কাজ আছে, তাই আগে যেতে হবে। চোখের জলে ডায়েরির পাতা ভিজে। চারুলতার ডাক কানে আসতেই চোখ মুছে নেয়। কাপা স্বরকে যথাসম্ভব পরিবর্তন করে হাঁক ছেড়ে বলল, আসছি আন্টি। চারুলতা টেবিল সাজাচ্ছেন। অনিন্দিতা ডাইনিং এসে বলল, হ্যাঁ আন্টি বলো। তোর ফোন অফ কেন? ফোন অফ? ও মা, তোর ফোন আর তুই জানিস না? আরশাদ ভাই কয়েকবার ফোন করেছে, সুইচ অফ পেয়েছে, তাই তো আমাকে ফোন করলেন। নে ধর, কথা বল। ফোনটা নিয়ে একটু দূরে আসলো। ওর ফোন সুইচ অফ হয়ে গেছে, খেয়ালই নেই। থাকবে কি করে? সারাটা দিন নির্ভীকের ঘরে উকি ঝুঁকি দিতে দিতেই তো সময় পেরিয়ে যায়। এই অনি, হ্যাঁ আন্টি বলো। দাঁড়িয়ে আছিস কেন? ফোনটা কর। ফোনে নাম্বার ডায়াল করে কল লাগালো। 2বার রিং হতেই রিসিভ হলো। কেমন আছো আব্বু? ভালো রে মা, তুই কেমন আছিস? ভালো, ভার্সিটিতে চান্স পেয়ে গেছি। শুনেছি, যা কষ্টের ফল তো পেলি। অনিন্দিতা একটু হাসলো। ফলকে আদর্শে পেয়েছে। আর সাথে সাথে গসিপ ভাঙে নির্ভীকের আগমনে। ফুলহাতা টি শার্ট পরে এদিকে আসছে, বোধহয় ডিনার করবে। অনিন্দিতা দ্রুত কথা শেষ করলো। এক প্রকার জোর করেই কল কাটলো। আম্মু ফার্স্ট খাবার দাও তো। অনি, এই অনি, একটু এদিকে আয় তো মা। চারুলতার ডাকে ছুটে যায় অনন্দিতা। এক বোল তরকারি হাতে নিয়ে চুলায় মনোযোগ দেন চারুলতা। অনন্দিতা শুধায়, এগুলো কি করবো আন্টি? একটু কষ্ট করে সবাইকে সার্ভ করে দে মা, চুলায় ক্ষীর বসিয়েছি। অনন্দিতা মাথা কাত করে সম্মতি জানায়। আর চোখে নির্ভীক তা দেখছিল। কেউ না থাকলে অবশ্যই উঠে যেত। এখন ওঠা সম্ভব নয়, তাই দাঁতের দাঁত চেপে বসে রইল নির্ভীক। স্থির হয়ে বসে থাকায় চকচক করে উঠল চোখ। আনন্দে চোখ দুটো ছলছল করছে। একটা ছোট বাটিতে তরকারি বেড়ে নিয়ে নির্ভীকের প্লেটের কাছে রাখে। কিছু না বলে খাওয়ায় মনোযোগী হয় নির্ভীক। আর প্রাণ ভরে দেখে মেয়েটা। এটা যে তার স্বপ্ন, নির্ভীককে নিজ হাতে পরিবেশন করে খাওয়াবে। এই যে ছোট ছোট ভালোবাসা শব্দ নির্ভীকের জন্য জমিয়ে রাখা। নির্ভীক কি কখনো বুঝবে না এই ভালোবাসা? নাকি কালের আবর্তনে হারিয়ে যাবে বহু থেকে বহু দূরে? অনি, তুমিও বসে পড়ো। আন্টি আসলে না হয়। কোনো কথা নয়, এখনই বসো। নেহালের কথাতে অস্বস্তি নিয়ে বসে পড়ে। পাশের চেয়ারে বসাতেই যেন নির্ভীকের আত্মা কেঁপে উঠল। দ্রুত গিলতে লাগলো।
বিষয়টা খেয়াল করেও অনিন্দিতা এক বুক কষ্ট নিয়ে বললেও, আমি একটু রুম থেকে আসছি। ভ্যাবসা গরমে ফ্যান অফ করে রেখেছে অনিন্দিতা। রুমের টেম্পারেচার কন্ট্রোলের ব্যবস্থা থাকলেও তা গ্রহণ করছে না সে, কারণ তার প্রিয় মানুষটি বাসার সামনে ছোট্ট বাগানের রোদ্দুরে দাঁড়িয়ে আছে। কারণ হিসেবে নিজেকেই দায়ী মনে হচ্ছে। হয়তো ভেবেছে ড্রয়িং রুমেই বসে আছে অনিন্দিতা, আর অনিন্দিতার মুখোমুখি হতে চায় না নির্ভীক। সাধারণ মানুষ বলেও কি গণ্য করে না তাকেই? যন্ত্রণায় বুক ফাটা আর্তনাদ আসতে চায়, লুটিয়ে পড়ে মেঝেতে, সাপের মতো পাক খেতে থাকে। কোথাও যাওয়া প্রয়োজন, যেখানে চিৎকার করে বলা যাবে। ঘড়ি কাঁটা ঢং ঢং করে বেজে উঠল। কাছের মসজিদ থেকে সমুদ্রের আজান ভেসে আসছে। নিজেকে ঠিকঠাক করে মাথায় ঘোমটা টেনে উড়ু হয়ে বসে সে। ততক্ষণে চারুলতার ডাক পড়ে গেছে। অন্যমনস্ক হওয়ায় সে ডাক তার কর্ণপাত হয়নি। চারুলতা জবাব না পেয়ে ছুটে এসেছেন অনিন্দিতার ঘরে। পিঠে হাত বুলিয়ে পাশে বসতেন। অনিন্দিতা পেছনে ঘুরে তাকাতেই বললেন, কি রে মা, কি এত ভাবিস? চান্স তো পেয়েই গেছিস, তাহলে চিন্তা কিসের? আমার কিছু ভালো লাগে না আন্টি, দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করে। সব কেমন ধোঁয়াশা, রুদ্ধদ্বার খুলে কোথায় যাওয়া যায় বলো তো? দূর বোকা, কী সব বলে যাচ্ছিস? আমি তো জানতাম আমাদের অনেক খুব স্ট্রং, বুদ্ধিমতী, অধিক অ্যাটিটিউড সম্পূর্ণ। অনিন্দিতা উত্তর দেয় না। সন্তর্পণে চারুলতার বুকে মাথা রাখে। কষ্ট হচ্ছে খুব। নির্ভীকের দেওয়া দূরত্ব ভেতরটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। নির্ভীকের ডাক ভেসে আসে। চারুলতা উঠে দাঁড়ান। যাওয়ার আগে বললেন, অনি, গোসল করে নে, একসাথে লাঞ্চ করব। কিন্তু ও মা, এখানে কিন্তু কিসের? নির্ভীকটা বিকেলে বের হবে কি জানো কোথায়? ওর সাথে ঘুরে আসবি। নিহাল তো সকাল থেকেই লাপাত্তা। অনিন্দিতার চোখ মুখ শক্ত হয়ে যায়। ভেতরের ভালো লাগাটা প্রকাশ করতে পারছে না। হঠাৎই মনে হয় নির্ভীক তাকে নিবে না। নির্ভীকের প্লেটে খাবার বেড়ে দিচ্ছে চারুলতা। তখনই উপস্থিত হয় অনিন্দিতা। ভেজা চুল পিঠময় ছড়িয়ে আছে, মুখে নেই কোনো প্রসাধনী, যে কারো নজর কাটতে সক্ষম। চারুলতা তো বলেই ফেলেন সুন্দরী কন্যা। নির্ভীক কথার পৃষ্ঠে একবার তাকিয়েছিল, পরিশেষে মুখ ঘুরিয়ে নিয়েছে। একটু জন্য হলেও স্বস্তি পেল মেয়েটা। কারণ নির্ভীক আজ উঠে চলে যায়নি, বরং সাধারণভাবেই খেয়েই যাচ্ছে, শুধু ওর দিকে তাকাচ্ছে না। আজমল অফিসে আছেন, লাঞ্চ টাইমে ফোন দেন রোজ। এখনও ফোন দিয়েছেন, তাই দূরে সরে গেলেন চারুলতা। নির্ভীকের দিকে বারবার তাকাচ্ছে, অথচ নির্ভীকের হেরফের নেই, তাই খাওয়ার দিকে দৃষ্টিপাত করলো সে। হঠাৎ ভেসে আসলেও চিরচেনা শীতল কণ্ঠস্বর। অনিন্দিতা, এই একটি কণ্ঠ যে কারো মনে বসন্ত জাগিয়ে দিতে পারে তা বোধহয় ভাবেনি ছেলেটা। মুখে খাবার থাকায় তালুতে উঠে যায়। দ্রুত পানি এগিয়ে দেয় নির্ভীক। একটু গাঢ় কণ্ঠে বলে, এত অমনোযোগী কেন? বড়সড় দুর্ঘটনা ঘটাবেন নিশ্চিত? মাথা নিচু করে নেয় অনিন্দিতা। কান দিয়ে যেন আগুন বের হচ্ছে। হঠাৎ কেন লজ্জা লাগছে? অনিন্দিতা শুনুন। প্রচণ্ড অবাক হয়ে তুতলে যায় অনিন্দিতা। চোখ দুটো গোল আকার ধারণ করেছে। নির্ভীক একটু হাসে। এই প্রথম অনিন্দিতার মুখোমুখি হাসলেও নির্ভীক। হঠাৎ এমন পরিবর্তন অনিন্দিতার অন্তঃকরণে ব্যথা অনুভব করায়। কাপা ঠোঁটে বলে, জি। একটা কথা বলি, রাখবেন? বলুন। সতর্ক হয় নির্ভীক। একটু ঝুঁকে ফিস করে বলল, আম্মু আপনাকে নিয়ে ঘুরতে যেতে বলেছে। আমি বারণ করিনি, কারণ এর ফলে আম্মু সন্দেহ করতে পারে। আপনি প্লিজ একটা অজুহাত দেখিয়ে বলবেন যাবেন না। আচ্ছা। অনিন্দিতা খুশি মনে উত্তরটা দেয়, কারণ নির্ভীক এই প্রথম তাকে এইভাবে ডেকেছে। হন্তদন্ত হয়ে আসেন চারুলতা। চোখে মুখে চিন্তার ছাপ ব্যগ্র হয়ে নির্ভীক বলে, কি হয়েছে আম্মু? চারুলতা আহমেদ, তোর আন্টির শাশুড়ি অসুস্থ, হসপিটালে অ্যাডমিট আছেন। আমাকে এখনই যেতে হবে, ফিরতে রাত হবে। অনিকে ফেলে কোথাও যাস না। আম্মু, তুমি অনিন্দিতাকে সাথে নিয়ে যাও। ওর শরীরটা ভালো নেই। নির্ভীকে বিরক্তি দেখে অনিন্দিতা মুখ খুলে আশ্বস্ত করে বলে, আন্টি আমি যেতে পারবো। প্রয়োজন নেই। হসপিটালে ফিনাইলের গন্ধে তোর সহ্য হয় না। অসুস্থ হয়ে আর এক কাণ্ড রটে যাবে। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চারুলতা বেরিয়ে যায়। পিলারে খুশি মারে নির্ভীক। কেঁপে ওঠে অনিন্দিতা। অস্ফুট স্বরে বলে, নির্ভীক ভাইয়া। আপনার সাহায্যের প্রয়োজন নেই আমার। পাগল হয়ে যাব আমি। কেন আপনি হিটদের সাথে গেলেন না? এইদিকে আমার আম্মু এক আকাশ সমান বিশ্বাস নিয়ে আপনাকে রেখেই চলে গেলেন। ড্যামিট। মাথা নিচু করে নেয় অনিন্দিতা। প্রচণ্ড ভয়ঙ্কর লাগছে নির্ভীককে। এতটা চেঁচায় না নির্ভীক। আজ তার বেশ পরিবর্তন ঘটেছে।
তাই কিছু বলতেও পারছে না মেয়েটা। চেয়ারে বসে টেবিলে 2 হাত রেখে মাথা ঠেকায় নির্ভীক। তপ্ত শ্বাস ফেলে অনিন্দিতা বলে, আমি আপনাকে বিশ্বাস করি নির্ভীক মাহাতাব। আপনি আমাকে পছন্দ করেন না, ঘৃণা করেন, এটাও মানি। আর আমার সুযোগ নেবেন না এটাও জানি। বিশ্বাস রাখা ভালো না। আপনি ঘরে যান, আম্মু না আসা অব্দি বের হবেন না। অনিন্দিতা ঘরে যায় না, ড্রয়িং রুমের সর্বশেষ ডিভাই নিয়ে বসে থাকে। হাতে তার প্রিয় ডায়েরিটা। নির্ভীকের দিকে তাকিয়ে কতগুলো প্রেমময় সংজ্ঞা লিখে। কি জ্ঞানে চলে গেলে আম্মু? আমার কি কোনো বোন আছে বাসায়? অনিন্দিতা আর আমি পুরো ফ্ল্যাটে একা। যদি বাজে কোনো বিষয় হয়ে যায়? তুই আমার ছেলে নির্ভীক, ভরসা আছে তাই রেখে এসেছি। ভরসা আছে, আমি সেটা পালনও করব। কিন্তু লোকজন কি ভাবতে পারে বলো তো? অবিবাহিত ছেলে মেয়ে একই ফ্ল্যাটে, তার উপর যুবক যুবতী। ভাবতে পারছো আম্মু? যে কোনো কেচ্ছা রটে যেতে পারে। আমার কথা বাদ দাও, অনিন্দিতার পরিস্থিতি তখন কি হবে বলো তো? চারুলতা একটু চিন্তিত হলেন। এদিকে বৃষ্টির কারণে আসতেও পারছে না। মেঘের গর্জন চলছে, তবুও বললেন, আমি এক্ষুনি আসছি, তুই অনিন্দিতার খেয়াল রাখিস। ফোন রেখে মাথার চুল খামচে ধরে। রাগে জল শক্ত হয়ে গেছে। ডোরের কাছে ছায়া দেখতে পায়। নির্ভীকের ঘূর্ণন বুঝে লুকিয়ে পড়ে, তবুও বলে, রুমে প্রবেশ করবেন না অনিন্দিতা। নিজের রুমে থাকতে বলেছিলাম, এখানে কেন এসেছেন? আমি আসলে আমাকে দেখতে এসেছেন, দেখা হয়ে গেছে, এবার চলে যান। ভঙ্গ হৃদয় নিয়ে চলে যায় অনিন্দিতা। মনোকষ্ট যেন মাথায় এসে চেপেছে। ব্যথায় ছিঁড়ে যাচ্ছে প্রতিটা শিরা। এলোমেলো পায়ে কিচেনের দিকে পথ আগায়। মাত্রই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল নির্ভীক, তখনই ভেসে আসে অনিন্দিতার চিৎকার। 1 সেকেন্ডও দেরি না করেই দৌড়ে যায় কিচেনের দিকে। হাত চেপে ধরে নিজেকে দমানোর ব্যর্থ চেষ্টা করছে মেয়েটা। তবে বেফাস পড়ে যাওয়া হাতটা জ্বালা দিচ্ছে খুব। চোখ থেকে না চাইতেও জল করাচ্ছে। অনিন্দিতা, কিচেনে কেন এসেছেন? দেখি কতটা পুড়ে গেছে। কি একটা অবস্থা করেছেন বলুন তো? পাগলামি করতে খুব ভালো পারেন। ইস, অনেকটা ফোসকা পড়ে গেছে। অবাক চোখে তাকিয়ে আছে অনিন্দিতা। নির্ভীক তার কষ্টে আফসোস করছে। এদিকে সত্যি আসুন তো। অনিন্দিতার হাত ধরেই নিয়ে যায় নির্ভীক। ফার্স্ট এড বক্স থেকে মলম নিয়ে নিজ হাতে লাগিয়ে দেয়। চোখে মুখে একটু চিন্তার রেখা। নিজের উদ্দীপনা দমাতে ব্যর্থ হয়ে অনিন্দিতা বলে, এই প্রথম আমার প্রতি ভালোবাসা দেখতে পেলাম। এটা ভালোবাসা নয়, দায়িত্ব। আম্মু আমাকে দায়িত্ব দিয়েছেন, আপনার উটকো চিন্তা শক্তি বদলান। সে যাই হোক, আমার হাতে স্পর্শ লেগেছে আপনার। আমি তো 1000 বার হাতে ফোসকা ফেলতে রাজি আছি। পাগলামি কখনো কি যাবে না? আমার আপনার দুজনেরই একটা ভবিষ্যৎ আছে। আপনি কি বিয়ের পরও শ্বশুরবাড়ি থেকে এসে এমন পাগলামি করবেন? নির্ভীকের কথাতে চোখে পানি চিকচিক করছে। মুখ ধুক করে উঠেছে। নয়নাভিরাম চোখে ফ্যালফ্যাল করে তাকায় মেয়েটা। কাঠ হয়ে যাওয়া ঠোঁট দুটো জিভ দিয়ে ভিজিয়ে নিয়ে বলে, আমি আপনাকে বিয়ে করব। তখন আপনি আমার নিজস্ব হয়ে যাবেন। প্রতিটা শিরা উপশিরায় থাকবে আপনার স্পর্শ, পুরো অঙ্গ জুড়ে থাকবে আপনার ভালোবাসা। একটুখানি স্পর্শ পাওয়ার জন্য পাগলামির প্রয়োজন হবে না। অনিন্দিতার কথায় গা গুলিয়ে আসে নির্ভীকের। অনিন্দিতা নিজের মধ্যে নেই, না হলে এই কথাগুলো নির্দ্বিধায় বলে দিতে পারতো না। রাগ হলেও রাগ করে না ছেলেটা। যদি অনিন্দিতা বেঁকে বসে, উল্টোপাল্টা হয়ে জড়িয়ে ধরে। একটুও বিশ্বাস নেই মেয়েটাকে। তাই শীতল কণ্ঠেই বলে, আপনি ঠিক কোন পর্যায়ে চলে গেছেন অনিন্দিতা? সংযত হন। যেখানে আপনার সাধারণ স্পর্শ, ইনফ্যাক্ট দৃষ্টিও আমি মেনে নিতে পারি না, সেখানে ফিজিক্যাল ইনভলভ। একই বাজে ইন্টেনশন আপনার। সরি, আমি সেসব মিন করতে চাইনি। শুধু বোঝাতে চেয়েছি আপনি আমার কতটা আপন, আমি আপনাকে ঠিক কতটা। অনিন্দিতা কথা শেষ করতে পারে না। হাত উঁচিয়ে বাধা দেয় নির্ভীক। তারপর বলে, আমি রাগ দেখাচ্ছি না বলে ভাববেন না, আপনার প্রতি মায়া হয়েছে আমার। নেহাতি বাসায় কেউ নেই, দয়া করে বাজে ইন্টেনশনগুলো বন্ধ করুন, আমার ঘৃণা হচ্ছে। অনিন্দিতা কিছু বলে না। নির্ভীক তাকে অবজ্ঞাই করে যাবে। তার জাত কখনই তার হবে না। হঠাৎ আকাশে মেঘের গর্জন শোনা যায়। অনিন্দিতা জানে নির্ভীক নাকচ করে দেবে, তবুও বলে, আমার ইচ্ছে ছিল আপনার কাঁধে মাথা রেখে বৃষ্টির খেলা দেখব, আর সাথে থাকবে ধোয়া ওঠা কফি। আমার ইচ্ছেটার ছিটে ফোঁটা কি পূরণ করবেন? অনিন্দিতার ইচ্ছে পূরণ হয়নি। সব ইচ্ছে যে সবার জন্য নয়,
ঘরে ঘাপটি মেরে বসে আছে নির্ভীক। অনিন্দিতাকে অসহ্য লাগছে তার। এটি সহজ হতে চাইলেও মেয়েটার জন্য সহজ হতে পারে না। সারাক্ষণ চোখে মুখে তৃষ্ণা নিয়ে থাকে, যা দেখে বৃতৃষ্ণায় জর্জরিত হয় নির্ভীকের মন। 4টি বছর ধরে জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। যদি না এনএসইউর সাথে 3 বছরের চুক্তি স্বাক্ষরিত না হতো, তাহলে এখনই কানাডা চলে যেত। এদিকে রোজ নেই, মানে স্বস্তিটুকুও নেই। প্রচণ্ড রকমের অসহ্য লাগছে। রাত প্রায় 8টা, এখনও চারুলতা এসে পৌঁছায়নি। নির্ভীকের হাত পা ঠান্ডা হয়ে গেছে। কেউ কিছু বলার সুযোগই পাবে না। তবে যদি কেউ কিছু বলে ফেলে, যদি শব্দটা বড্ড যন্ত্রণার, এই একটা কথা ভেবেই নির্ভীক গুটিয়ে আছে। বাইরে বের হলেই অনিন্দিতা চলে আসে। কিছুতেই বুঝে না, তাকে সহ্য করতে পারে না নির্ভীক। ভবিষ্যৎ বিপর্যয়গ্রস্ত, না জানে কোন ঝড় তুলে মেয়েটা। ভাবনার মাঝে ঘুমিয়ে পড়ে নির্ভীক। ঠিক তখনই ঘরে প্রবেশ করে অনিন্দিতা। বাইরেই ঘাপটি মেরেছিল, বেশ অনেকক্ষণ কোনো সারা শব্দ না পেয়ে উকি দেয়। তখনই পরিলক্ষিত হয় গভীর ঘুমে টলে আছে নির্ভীক। এক চলতে হাসি ফুটে ওঠে মেয়েটার মুখে। পা টিপে রুমে প্রবেশ করে, নির্ভীকের পায়ের কাছে বসে পড়ে। পায়ের আঙ্গুলগুলো হালকা হাতে ছুঁয়ে দেয়। এই পায়েও ঠাঁই নেই মেয়েটার। ইস, যদি কেউ বলতো সারা জীবন নির্ভীকের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারবে কিনা। অনিন্দিতা নির্দ্বিধায় সম্মতি জানাতো। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। নির্ভীকের ঘুম খুবই পাতলা। অনিন্দিতা চলে যাবে তার পূর্বেই উঠে বসে। প্রচণ্ড অবাক হয়ে বলে, আবার কেন এসেছেন? আপনি আমাকে বদনাম করিয়ে ছাড়বেন? আমি সেরকম কিছুর জন্য আসিনি। আমাকে দেখতে এসেছেন তাই তো? ভদ্র মেয়ের মতো মাথা কাত করে অনিন্দিতা। নির্ভীক ভাষা হারিয়ে ফেলে। ওইদিকে কলিং বেল বেজেই চলেছে। রাগে গজগজ করে ওঠে। অনিন্দিতার দিকে তেতে আসে, মধ্য আঙ্গুল উঁচিয়ে বলে, ফার্দার এমন কিছু হলে ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। আপনাকে ছাড় দিয়ে অন্যায় করেছি আমি। আমি তো আপনাকে ডিস্টার্ব করি না নির্ভীক প্রিয়া, একটু কাছাকাছি থাকতে চাই শুধু। যাওয়ার মাঝে থেমে যায় নির্ভীক। পেছনে ঘুরে বলে, এটাই আমার সমস্যা। আমার কাছাকাছি থাকার অধিকার নেই আপনার। আপনি বয়সে আমার অনেক ছোট, তবুও কড়া কথা বলতে বাধ্য হচ্ছি। মনে রাখবেন, নির্ভীক মাহতাব নারী শরীরের নেশায় পড়ে না। কথাটা বলেই চলে যায় নির্ভীক। মেঝেতে বসে পড়ে অনিন্দিতা। সন্ধ্যার সেই কথার জন্য এত বড় কথাটা বলে গেল নির্ভীক। বৃষ্টিতে ভিজে একাকার চারুলতা। বাসায় গাড়িগুলিও ছেলে আর স্বামী নিয়ে গেছে। নির্ভীকের গাড়ি ওয়াশের জন্য দেওয়া হয়েছে, তাই লোকাল গাড়িতে গিয়েছিলেন। গলির মোড় থেকে হেঁটে এসেছেন। অনিন্দিতা টাওয়াল নিয়ে আসে। চারুলতা মাথা মুছে বলেন, এত লেট কেন হলো দরজা খুলতে? আমি ঘুমিয়েছিলাম আম্মু, আর অনিন্দিতার রুমে কলিংয়ের শব্দ পৌঁছায় না। আরে এভাবে কেন বলছিস? আমি অন্য কিছু মিন তো করিনি। শুধু বলেছি, অনিমা যা তো আমার ঘর থেকে শাড়ি নিয়ে আয়, ভিজে শরীরে ঘরে যাবো না। অনিন্দিতা চলে যায়। চারুলতা নির্ভীকের মাথায় হাত বুলিয়ে বললেন, আমার সোনা ছেলে, তোর প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। এমন কিছু করবি না যাতে আমরা অসম্মান হই। আর এমন কাজ করবে না কখনো। পরিস্থিতি ঠিক নেই, কিছু না ঘটলেও মানুষ ঘটিয়ে ছাড়বে। সকাল সকাল বেরিয়েছে নির্ভীক। ঘুম থেকে উঠে অনিন্দিতা তাই বুঝতেই পারল। সে বুঝে গেছে নির্ভীক তার থেকে পালিয়ে বেঁচেছে। চারুলতা কাল আসার সময় নীল রঙের শাড়ি নিয়ে এসেছেন। আজ সেটাই পরবে অনিন্দিতা। পার্পল শাড়িটা থাকলে পার্পল শাড়িটাই পরতো, তবে সেই শাড়িটা তার গায়ে ওঠেনি। ভালোই হয়েছে, নির্ভীকের সাথে বসে যখন যাওয়া হবে না, পার্পল শাড়ি পরে কী লাভ। অনিন্দিতা সাজগোজ পছন্দ করে, তবে বেশ অনেকদিন ধরে সাজে না। আজ সাজবেই, নির্ভীকের মনের মতোই সাজবে। অবশ্য অনিন্দিতা হলেও বিষাক্ত গ্যাসের মতো যা সহ্য করতে পারে না নির্ভীক। শাড়ি পরে চুলগুলো ছেড়ে দিল। হালকা মেকআপে মিষ্টি দেখতেই লাগছে। রুম থেকে বের হতেই আজমালের সাথে দেখা। অনিন্দিতা শুধালো, আজ অফিসে যাবেন না আঙ্কেল? শরীরটা ভালো নেই, তোকে পৌঁছে দেওয়ার জন্যই যাব না ভেবেছিলাম। এখন দেখি শরীরটাই ম্যাচ ম্যাচ করছি। সমস্যা নেই আঙ্কেল, আমি একাই যেতে পারবো। ও কি কথা, আজ প্রথম দিন একা কেন যাবি? নিহালও তো যাচ্ছে, ওর সাথেই যাবি। জুসের গ্লাস নিয়ে করিডোরে দিয়ে আসতে আসতে এই কথাটা বললেন চারুলতা। আজমালও সম্মতি জানালো। অনিন্দিতা কিছু বলতে চেয়েও বলল না। চারুলতা গ্লাসে এগিয়ে বললেন, নাস্তা করে যাবি না? বাসা থেকে খালি পেটে বের হতে নেই, জুসটা খেয়ে যা। আচ্ছা নির্ভীক ভাইয়া এত আগেই চলে গেলেন যে? বলিস না আর, পুরো বজ্জাত ছেলে। দেখ, বন্ধুদের সাথে আড্ডায় মজেছে। আজ তো ওর সব বন্ধুরাই আসবে ভার্সিটিতে। সবার দোয়ানে বের হয় অনিন্দিতা।
নিহাল গাড়িতে অপেক্ষা করছে। অনিন্দিতার দিকে তাকিয়ে স্বচ্ছ হাসলেও একটু প্রশংসা স্বরে বলল, দেখো আবার কাউকে মন দিয়ে এসো না। মন কেউ নিবে না নেহাল। সে কি কথা, এত সুন্দর মেয়েটার মন কেউ দিবে না? হ্যাঁ, যাই হোক, ফেরার পথে আমি একাই ফিরবো। ভ্রুকুটি করে তাকায় নিহাল। কথাটা যেন তার পছন্দ হয়নি। অনিন্দিতার দিকে না তাকিয়ে স্টিয়ারিংয়ে হাত দেয়, তারপর বলে, বয়ফ্রেন্ড থাকলে তার সাথেই আসতে পারো, তবে সমস্যা হচ্ছে আম্মু বারবার বলে দিয়েছে তোমাকে নিয়েই ফিরতে। আচ্ছা সমস্যা নেই, তুমি আমাকে কল দিয়ে জানিয়ে দিও, মোড়ে এসে একসাথে আসবো। কৃতজ্ঞতা প্রকাশ করে মেয়েটা। সিটে মাথা এলিয়ে দেয়, শরীরটা ম্যাজম্যাজ করছে। সারা বছরই হালকা পাতলা অসুস্থ থাকে মেয়েটা। রোজ কান্নার ফলে চোখের নিচে দাগ থাকে। কেউ একটু খুঁটিয়ে দেখলেই ধরা খেয়ে যায়, কারণ শরীরে থাকে অজস্র আঘাতের রেখা। গাড়ি পার্কিংয়ে রেখে চলে যায় নিহাল। অনিন্দিতা দম ফেলে হাঁটা লাগায়। শরীর দুর্বল লাগাতে এনার্জি ড্রিঙ্কস কিনে। ক্যাব খুলে খাওয়ার আগেই মাথা ঘুরে যায়, তবে কেউ একজন আগলে ধরে। ব্যগ্র কণ্ঠে বলে, ঠিক আছে অনি, হঠাৎ পড়ে যাচ্ছিলে কেন? আসলে মাথা ঘুরে গিয়েছিল। নেট ফেয়ার, নির্ঘাত নাস্তা করেনি। আসো আমার সাথে। আমি ঠিক আছি আসিম, চলো ভেতরে যাওয়া যাক। নো, কোনো কিছুই ঠিক নেই। তুমি এক্ষুনি নাস্তা করবে আমার সাথে। আর লিসেন কিউট গার্ল, ফাংশন এখনো শুরু হয়নি। প্রচণ্ড প্যারা খেয়ে যেতেই হলো অনিন্দিতাকে। আসিম বকবক করেই যাচ্ছে। একটা রেস্টুরেন্টে এসেই 2 কাপ কফি আর স্যান্ডউইচ অর্ডার করলো। আসিম নাস্তা করে এসেছে, তাই শুধু কফি খেলো। অনিন্দিতা সংকোচ ছাড়াই খাচ্ছে। আসিম কফি কাপে চুমুক দিয়ে বলল, বাই দ্য ওয়ে, আজ একা এলে যে? নির্ভীক স্যার আসেন তোমার সাথে? রোজ কি ওনার সাথে আসবো? আর উনি তো আজ অনেক আগেই এসেছেন। আচ্ছা, নির্ভীক স্যার কিন্তু অনেক কঠোর। আনন্দিতা হাসলেও সে এটা ভালো করেই জানে। আসিম কিছুক্ষণ নীরব থেকে আনন্দিতার উদ্দেশ্যে শুধালো, তুমি কি কোনো কারণে আপসেট? না, আমি ঠিক আছি, তবে ভার্সিটির কিছু স্টুডেন্ট একটু অন্যরকম আচরণ করে। আচ্ছা আসো আমার সাথে, আমি প্রবলেম সলভ করে দেব। ভার্সিটিতে প্রবেশ করতে এই গোলাপ দিয়ে বরণ করা হলো। আসিম অবাক করা এক কাণ্ড করলো। ফুলের গুচ্ছ থেকে 5টা ফুল নিয়ে অনিন্দিতার হাতে দিয়ে দিল। অনিন্দিতা বলল, এতগুলো নিলে কেন? তুমি স্পেশাল, তাই তোমার কাছে বেশি গোলাপ থাকবে। খলবলিয়ে হাসে অনিন্দিতা। আসিম একটু গায়ে পড়া, তবে খুব ভালো। অনিন্দিতা আসিমের সাথেই হাঁটতে লাগলো। ফুল হাতে নির্ভীকের কথাই ভাবছে সে। এনএসইউর বিশাল ক্যাম্পাসে দাঁড়িয়ে আসিম চিৎকার করে ডাকলো, অ্যাটেনশন গাইস, লুক দ্য বিউটিফুল গার্ল, শি ইজ মাই পার্সোনাল ফ্রেন্ড। আই হোপ ওকে কেউ বিভ্রান্ত করবে না। যদি এমন কিছু হয় তো জানোই তো কি হবে। সবাই আনন্দিতার দিকে তাকালো। আসিমের পড়াশোনা আর সৌন্দর্য দুটোরই নাম ডাক আছে, সাথে বাবার পাওয়ার। ছেলেটার এমন কাণ্ডে হতবাক হয় অনিন্দিতা। আসিম অনিন্দিতার দিকে তাকাতেই অনিন্দিতা চোখ পাকায়, যার অর্থ তুমি পুরো পাগল। এসে থেকেই চোখ ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজেই চলেছে এক মানবকে, কিন্তু সে মানবের দেখাই পাওয়া যাচ্ছে না। মুখটা কেমন করছে, শূন্যতা যেন ওকে আঁকড়ে ধরেছে। হন্তদন্ত হয়ে খুঁজেই চলেছে নির্ভীককে। অনুষ্ঠান শেষ হয়েছে বেশ অনেকক্ষণ। বেশিরভাগ সময় আসিম তাকে সাথে রেখেছে, তবে আসিমের বন্ধু মহলের সাথে অনিন্দিতা একা থাকতে তো পারে না, তাই সে নিজ থেকেই বলেছে আমি আশেপাশে ঘুরে আসি। আসিম বারণ করেনি, সে নিজেও বোধহয় স্পেস খুঁজছিল। অনিন্দিতার সাথে দেখা হয় মেহেরিমার। হাত উঁচিয়ে ডাকে অনিন্দিতাকে। একটু অবাক হয় সে। মেহেরিমার কাছে গিয়ে বলে, গুড আফটারনুন মিস। গুড আফটারনুন। এইভাবে ছুটছো কেন অনিন্দিতা? শাড়ি পরে আছো, পা পিছলে যাবে তো। অ্যাকচুয়ালি মিস, ওকে, এক্সপ্লেন করার প্রয়োজন নেই। তোমাকে খুব মিষ্টি লাগছে। বাই দ্য ওয়ে, তুমি বোধহয় বিব্রত হয়েছো। নো মিস, অনিন্দিতাকে বলতে দেয় না মেহেরিমা। মৃদু হেসে অনিন্দিতা শাড়ির আঁচল ঠিক করে দেয়। ভারী অবাক হয় মেয়েটা। মেহেরিমা বলে, আমি অসমের বড় বোন। হ্যাঁ। ইয়েস, ও আমাকে তোমার কথা বলেছে আরো 5-6 মাস আগে। ও, তোমাকে বলতেই হয়, শুধুমাত্র এনএসইউতে অ্যাডমিশনের জন্য 1 বছর গ্যাপ দেওয়া সত্যিই দুষ্কর কাজ। আই এম ড্যাম শিওর তুমি তোমার লক্ষ্যে জয় করবে অতি শীঘ্রই। শুক্রিয়া মিস। ওকে রিয়ান, আমি যাচ্ছি। আসিমের সাথে একদিন এসো বাসায়। হাত নাড়িয়ে চলে গেল মেহেরিমা।
অনন্দিতা চোখ বিচলিত হলো। চাতক পাখির মতো খুঁজেই চলেছে এই প্রিয় ব্যক্তিটিকে। চোখ যায় ক্যান্টিনের দিকে, মুখটা থক করে ওঠে। নির্ভীকের সাথে রোজ অনেক ক্লোজ হয়ে দাঁড়িয়ে আছে। অনন্দিতা আর নিতে পারে না, দৌড়ে চলে যায় বাইরে। অসতর্কতার কারণে শাড়ি পিছলে পড়ে যায়। দুটো মেয়ে দেখেও না দেখার ভান করে। অনন্দিতা একা ওঠার চেষ্টা করে। পায়ের হাঁটুতে বোধহয় ছিলে গেছে, ব্যথার টনক নেড়ে যাচ্ছে। হঠাৎ একটা হাত তার সামনে আসে। হাতে হাত রেখে উঠে দাঁড়ায়। নিহালের দৃষ্টি বিচলিত। সে শুধায়, এভাবে পরে গেলে কি করে? এর জন্যই শাড়ি পরা একদমই পছন্দ নয়। দেখি কতটা ব্যথা পেয়েছো। আসো, হসপিটাল থেকে ওয়াশ করে যাবে। আমি ঠিক আছি নিহাল ভাই, চলুন বাসায় যাব। একদম নয়, আগে হসপিটালে যাবে, দেন বাসায়। আচ্ছা, একটু বসো, আমি নির্ভীককে নিয়ে আসি। ও ডিপার্টমেন্ট থেকে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করে দিবে। সারপ্রাইজটা কেমন দিলাম বলতো? তোর বক বক না শুনলে আসলেই ভালো লাগে না, তাই চলে এলাম। তুই কানাডায় ফিরছিস কবে? তোকে ছাড়া দিন চলে না ইয়ার। রোজের দিকে তাকিয়ে হাসছে নির্ভীক। এই মেয়েটা তার হাসির কারণ। দুদিন আগেই রোজকে বলেছিল ভালো লাগছে না, আর তাই রোজ চলে এসেছে। কৃতজ্ঞতার দৃষ্টি দিয়ে নির্ভীক বলেও, মনে হয় না যেতে পারবো আগামী 2 বছর। মাথা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। অনিন্দিতার পাগলামি বেড়ে গেছে, আমি আর নিতে পারছি না। তুই ওকে সত্যিটা কেন বলছিস না? আমরা কতদিন লুকাবো বিষয়টা? আই ডোন্ট নো ইয়ার, তুই প্লিজ তোর বাসায় ম্যানেজ কর, আমি খুব তাড়াতাড়ি কিছু একটা করব। আরে সেটাতে প্রবলেম নেই, মম ড্যাড এই বিষয়ে সমস্যা করবে না। বাট তুই কতদিন অনিন্দিতার থেকে এভাবে পালাবি? তুই তো পাগল হয়ে যাচ্ছিস। আঙ্কেলকে আমি বলবো কানাডার কথা। নির্ভীক চেয়ার টেনে বসে। রোজ তার মসৃণ হাতে নির্ভীকের মাথায় হাত বুলিয়ে বলে, তুই ঠিক আছিস তো? আমিও আর নিতে পারছি না। আমি কি অনিন্দিতার সাথে কথা বলবো? নো, ও বুঝবে না। তুই জানিস কাল কি হয়েছে? ওফ, আই কান্ট এক্সপ্লেইন ইয়ার। আই এম ড্যাম শিওর বিয়ের পর ও এমন পাগলামি করবে। তখন আমি কি করব বলতো? মান সম্মান বলে কিছু থাকবে? নাক ফুলিয়ে বসে রোজ। নির্ভীকের শার্টের কলার ঠিক করে দিয়ে বলে, না পারফেক্ট। হেয়ালি করছিস কেন? স্টপ ইয়ার, তুই আমার সাথে কানাডায় যাবি। এমনিতেও তোকে ছাড়া আমি থাকতে পারি না, আর বিড়িতে থাকা সম্ভব নয়। কথাটা বলেই নির্ভীকের কাঁধে মাথা রাখে রোজ। নির্ভীক একটু করে হাসে। স্বস্তিটা এই মেয়ের মাঝেই পাওয়া যায়, তাই তো এত ভালোবাসে। 10 মিনিট খোঁজার পর ক্যান্টিনে নির্ভীকের দেখা মিলে। নিহাল এক প্রকার ছুটেই আসে। নির্ভীকের কপালে ভাঁজের সৃষ্টি হয়। নিহাল পরপর শ্বাস ফেলে ঢকঢক করে পানি পান করে। কি হয়েছে তোর, এভাবে হন্তদন্ত হয়ে আসছিস যে? 10 মিনিট ধরে পুরো ভার্সিটি খুঁজে চলেছি তোকে। আমাকে খুঁজছিস কেন? তোর ফোন অফ। আসলে অনিন্দিতা পরে গিয়ে ব্যথা পেয়েছে। কথাটা শোনার মাত্রই বিষাক্ততা ছেয়ে যায় নির্ভীকের চোখে মুখে। মুখ দিয়ে বিরক্তিকর শব্দ তুলে। এই মেয়েটা শান্তি দিবে না। সত্যি দেশান্তর হতে ইচ্ছে করছে। বাসায় ফিরে রেস্ট নিচ্ছে অনন্দিতা। 3 দিন ইউনিভার্সিটিতে যাওয়া লাগবে না বলে দিয়েছেন চারুলতা। নাছরবন্ধা অনন্দিতা পড়াশোনার দোহাই দিয়েছে, যার ফলে আজমাল বলেছেন কয়েকদিন নির্ভীক তাকে পড়াবে। কথাটা শুনে চোখ চকচক করে উঠেছে। রাত প্রায় 8:30। চারুলতা খাবার নিয়ে এসেছেন। অনেক খাবারগুলো খেয়ে নে তোমা, বেড রেস্ট করতে হবে এই কদিন। আমি নিচে যেতে পারতাম আন্টি, শুধু শুধু কষ্ট করলে তুমি। কথা বাড়াস না মা, খাবার কি খাইয়ে দেব? আচ্ছা। ভাতের লোকমা বাড়িয়ে দেয় চারুলতা। অনন্দিতা সন্তর্পণে তার মুখে তুলে। ফোনটা বেজে ওঠে। হির ফোন করেছে। রিসিভ হতেই হির বলে, এই আপু, ব্যথা পেলে কি করে? তোমার এনএসইউর প্রথম দিনেই নাজেহাল অবস্থা? বাহ, কাকে দেখে পিছলে গেলে তুমি? জিজুর নামটা বলো প্লিজ। থামবি তুই? আশ্চর্য, তোর দিওয়ানা থাকতে আমাকে ফোন করেছিস কেন? গলায় ঝুলে গেলেই তো পারতি। দিওয়ানাটা কে? বাসায় ফিরে আয়, তারপরে বোঝাবো তোকে। আমি তোকে আঙুল দিয়ে দেখিয়ে দিব দিওয়ানাটা কে। ফোন রাখে অনন্দিতা। খাওয়া প্রায় শেষ। চারুলতা বলে, নির্ভীক পড়াতে আসবে, বই নিয়ে বস অনি। ডায়েরি বের করে অনিন্দিতা। নির্ভীকের হাস্যোজ্জ্বল ছবিটা নিয়ে হাসে। উজ্জ্বল শ্যাম রঙের সুশ্রী মুখ নির্ভীকের। আচ্ছা, কোনো মানুষই তো পারফেক্ট নয়, তাহলে নির্ভীকের খামতিটা কোথায়? হাজারো পলক ফেলে ও খামতি খুঁজে পায় না অনিন্দিতা। অনিন্দিতা ঠিক হয়ে বসুন। সদরদরজার ওপাশ থেকে কথাটা বলে নির্ভীক এলোমেলো হয়ে বসেছিল। সে নিজেকে ঠিকঠাক করে নির্ভীককে উদ্দেশ্য করে বলে, আপনি আসতে পারেন। নির্ভীক আসে।
অনন্দিতা এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেয়। নির্ভীকের দিকে ফ্যাল করে তাকাবে না আর, যথাসম্ভব লুকিয়ে প্রিয় মানুষটাকে দেখে যাবে। ফিজিক্সের বই নিয়ে একটু ঘাটাঘাটি করে নির্ভীক। অনন্দিতাকে বলে, আপনার প্রথম আর শেষ ক্লাসটা আমার, অর্থাৎ ফিজিক্স আর ইংলিশ দুটো ক্লাস রয়েছে, তাই আমি ভার্সিটিতে যা পড়াবো এই 3টে দিন সেগুলোই পড়াবো আপনাকে। আচ্ছা। অনন্দিতার বাড়তি কথা না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে নির্ভীক। তবু অনন্দিতাকে একটা বিষয় বলে। NSCO রুলস কি জানেন? না মানে আমি তো যেতে পারবো না কয়েকদিন। কথাটা মিনমিনে স্বরে বলেই অনন্দিতা। নির্ভীক ভ্রুকুটি করে তাকায়। অনন্দিতা উদ্দেশ্যে ছিল শুধুই NSUতে চান্স পাওয়া। কি রুলস আছে না আছে তার প্রতি কোনো আগ্রহ নেই। প্রয়োজনেই নির্ভীক বলে, পরপর 3টে সাপ্তাহিক পরীক্ষাতে ফেল করলে সোজা বের করে দিবে, আর পরপর 5টা সাপ্তাহিক পরীক্ষায় 80% নাম্বার না পেলে 10 দিন সময় দেওয়া হবে। যদি সে সময়ের মধ্যে পড়াশোনা কমপ্লিট করে এক্সামে ভালো করেন তাহলেই ভার্সিটিতে রাখবে, আর না হলে বের করে দিবে। তাই আল্লাহর ওয়াস্তে একটু মনোযোগী হবেন। জি, আমি মেনে চলবো সব রুলস। ওকে, তাহলে দেখুন ফিজিক্সের প্রথম অধ্যায়ে আজ কি পড়াবো। অনন্দিতা পড়ায় মনোযোগী হয়। নির্ভীকের জন্য পাগলামি কমবে না ঠিকই, তবে পাগলামি চলবে মনে মনে। আজ বিকেলের ঘটনা। পা ওয়াশ করার পর নির্ভীকের সাথে এসেছে অনন্দিতা, কারণ নিহালের কোনো কাজ পড়ে গেছে। নির্ভীক এই সুযোগটাই চেয়েছিল। একটা খোলা মাঠের দিকে নিয়ে যায় অনন্দিতাকে। অনন্দিতার এতটাই বিশ্বাস যে সে একবারও প্রশ্ন করেনি কেন তাকে এখানে নিয়ে আসা হলো। নির্ভীক অনন্দিতার হাত দুটো মুষ্টিবদ্ধ করে বলে, আমাকে রেহাই দিন অনিন্দিতা, আপনি এমন সব কাণ্ড করছেন যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমিও তো মানুষ, আপনি ভালোবাসেন ঠিক আছে, তার জন্য আমাকে কেন কষ্ট দিচ্ছেন? আমি আপনাকে কষ্ট দিচ্ছি? হ্যাঁ দিচ্ছেন। আমার দিকে এলোমেলো দৃষ্টিতে তাকিয়ে থাকেন, আমার জন্য ছুটে আসেন, পড়াশোনা করেছেন শুধুই আমার জন্য। এইসব দেখার পর একটা মানুষ কতটা অপরাধ বোধে ভুগে জানেন আপনি? আমার লজ্জা করে অনিন্দিতা, আপনাকে আমি বোঝাতে পারি না যে আমি আপনাকে ভালোবাসি না। নির্ভীকের শেষের কথাটুকুই অনন্দিতার আত্মা কাঁপিয়ে তোলে। সে ঠিক করে নিজেকে সংযত রাখবে। সত্যি তো, এখানে নির্ভীকের কী দোষ? ভালো তো সেই বাসে, তাহলে নির্ভীক কেন অপরাধ বোধে ভুগবে? তাছাড়া ওর হাত নিজ থেকে স্পর্শ করেছে নির্ভীক, একটা আবেদন রেখেছে তার কাছে। তাই ভেবে নেয় নিজের কলেজাটা পুড়াবে, নিজের কষ্টটুকু নিজেই গ্রহণ করবে। অনিন্দিতা। নির্ভীকের কণ্ঠস্বরে ধ্যান ভাঙে অনন্দিতার। হক চুকিয়ে বলে, দুঃখিত স্যার। নির্ভীক একটু অবাক হয় তাকে স্যার বলায়, তবে সেদিকে পাত্তা না দিয়ে ইংলিশ বই হাতে ঘাঁটতে থাকে। যথাসম্ভব অনন্দিতাকে পড়াশোনা কমপ্লিট করাতে হবে। 15টা দিন কেটে গেছে। অনন্দিতা নিজেকে সংযত রেখেছে বলতে শুধু মাত্র নির্ভীকের চোখ থেকে সংযত রেখেছে, আর চোখে প্রিয় মানুষটাকে দেখার লোভ সামলাতে পায়নি সে। নিজের কাজে নিজেই হাসে অনন্দিতা, যাকে ছাড়া এক মুহূর্ত চলে না, তার থেকেই নিজেকে সংযত করার মিথ্যে প্রয়াস না করাই উত্তম। দাগিমা রেখা বদলে শীতের আবির্ভাব ঘটেছে। কয়েকদিনেই পরিবেশ যেন শান্ত হয়ে গেছে। আবহাওয়াবিদদের মতে পরিবেশের হঠাৎ পরিবর্তন ঘটেছে, না হলে এমন সময় শীতের আগমন ঘটতো না। নিজের বাসায় ফিরে এসেছে 10 দিন হতে চলল। এই কয়েকদিনে ইউনিভার্সিটিতে যাওয়া হয়েছে মাত্র 3 দিন। কেন যেন ভার্সিটির প্রতি অনীহা সৃষ্টি হয়েছে। বোধহয় নির্ভীকের না থাকাই এই প্রধান কারণ। ভার্সিটির কাজে আজ 9 দিন হলেও ভারতে গিয়েছে নির্ভীক। কোনো এক বিশেষ অনুমোদন নিয়েই গেছে। অনন্দিতার ফোন বেজেই চলেছে, অথচ তার ধ্যান নেই। হির হন্তদন্ত হয়ে বলেও, এই আপু, তোমার ফোন বাজছে। কি? ফোন বেজে চলেছে, ধরো। অনন্দিতার মাথায় এখনও কথাটা ক্যাচ করেনি। সে নিষ্পলক তাকিয়ে আছে হীরের দিকে। হীর বিরক্ত হয়। পৃথিবীর সাথে কথা বলছিল সে, সেটার সাথে রসায়ন জমেছে তার। মামাবাড়ির 10 দিন ছিল স্বপ্নের মতো। পৃথিবীর সাথে খুনসুটি ভালোবাসাতে পরিণত হয়েছে। একগুচ্ছ কদম হাতে প্রপোজ করেছে তাকে। নিজের ভাবনাকে দমিয়ে ফোন তুলে নেয় হীর। রিসিভ করেই বলে, কে বলছেন? আপু গভীর ধ্যানে মগ্ন রয়েছে, ফোনের দিকে ধ্যান নেই তার। কথাটা শুনে দুভ্রু সংকুচিত হয় অসীমের। হীরের বাজখাই গলাতে এক প্রকার চমকে ওঠে। কান থেকে নামিয়ে দেখে নাম্বার সঠিক কিনা। হ্যাঁ, নাম্বার তো ঠিকই আছে। নিজেকে সামনে নিয়ে অসীম বলে, অনিকে দেওয়া যাবে? হীর তার বাজখাই গলায় অনন্দিতাকে আপু বলে ডেকে নেয়। এবার সে কণ্ঠ কর্ণপাত হয় মেয়েটার। ফাঁকা ঢোক গিলে বিরক্তি প্রকাশ করে বলে, কি হয়েছে? তোমার ফোন। কে করেছে? জানি না।
অনিন্দিতা কথা বাড়ায় না, ফোন হাতে তুলে নেয়। নাম্বারটা অজানা দেখে একটু অবাক হয়। ফোন কানে তুলে সালাম দিয়ে বলি, কে বলছেন? অনি, আমি আসিম বলছি। ভার্সিটিতে আসো না কেন তুমি? একটু অসুস্থ বোধ করছি আসিম। অজুহাত না দিলে আসিম অনেক প্রশ্ন করবে, তাই এটাই বেস্ট বলে মনে হয় অনিন্দিতার। তাছাড়া সত্যিই সে অসুস্থ, সারা বছরই ঠান্ডা জল লেগেই থাকে। আসিম সামান্য চিন্তিত স্বরে বলে, দ্রুত মেডিসিন নাও কেমন? আমি ফোন করে খবর নেব তোমার। আচ্ছা। কথাটা বলেই ফোন রেখে দেয় অনিন্দিতা। আসিম সেটা বন্ধুর থেকেও বেশি কিছু। অনিন্দিতা উপলব্ধি করে আসিম তার প্রতি একটু ঝুঁকে পড়েছে। অবশ্য সেদিকে পাত্তা দেয় না সে, কারণ সে নিজেও আরেক জনের প্রতি ঝুঁকে আছে। কালের বিবর্তনে সে বুঝে গেছে মানুষ যাকে চায় তাকে পায় না। মিথ্যে সান্ত্বনাগুলোই সময় কাটাতে সাহায্য করে। অনন্দিতা তার স্বপ্নের রাজ্যে গিয়ে নির্ভীকের বুকে মাথা রাখে। নির্ভীকের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকে। কোনো এক তীরের আঘাতেই হৃদয়ের ফাঁক ফোকর করে ঢুকে পড়েছিল নির্ভীক নামক বসন্ত, যা থেকে পরিত্রাণ মানে মৃত্যু। হয়তো শরীরের মৃত্যু ঘটবে না, তবে আত্মার মৃত্যু ঘটবে নিশ্চিত। সকাল 8টা কি 8:30, বাড়িতে অনাকাঙ্ক্ষিত অতিথির আগমনে প্রচণ্ড অবাক হয়েছে শাহানা। মেন ডোর খুলে হাঁ হয়ে তাকিয়েছেন সামনে থাকা 20-21 বছর বয়সী ছেলেটার দিকে। ফর্সা রঙে লম্বা করে ছেলেটাকে রাজপুত্র বলে ভুল হবে। এমন সুন্দর ছেলেটাকে এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছেন যে সেদিকে খেয়ালই নেই। হঠাৎই ভেসে আসে সুন্দর ছেলেটার কণ্ঠস্বর। হ্যালো আন্টি। সচকিত হয় শাহানা, ছেলেটার দিকে তাকিয়ে যেন লজ্জা পায়। কোনো প্রশ্ন না করেই বলেন, ভেতরে আসো। জি। ছেলেটা ভেতরে আসি। শাহানার বোধগম্য হয় ছেলেটাকে প্রয়োজনে এখনও প্রশ্ন করেননি উনি, তাই বলেন, তোমাকে তো চিনতে পারলাম না। আমি আসিম, আসিম মাহতাব, অনির বন্ধু বলতে পারেন। যদিও এখন আমি এক ব্যাচের সিনিয়র। ও আচ্ছা আচ্ছা, বসো তুমি, আমি অনিকে ডেকে পাঠাই। ইটস ওকে আন্টি, আমাকে অনিন্দিতার রুম দেখিয়ে দিন, আমি গিয়ে দেখা করে আসি। শাহান একটু অবাক হন। এতটা নিঃসংকোচে কথা বলা তিনি আশা করেননি। অধরকোণে হাসি ফুটিয়ে বলেন, ডান দিকের করিডোরের শেষ রুমটাই অনিন্দিতার। হেসে কৃতজ্ঞতা প্রকাশ করে আসিম। শাহানা নাস্তা বানাতে কিচেনের দিকে আগান। অনন্দিতার রুমে এসেও কিছু কি দেয় আসিম, তবে অনন্দিতার দেখা পাওয়া যায় না। ফট করেই ঢুকে পড়ে ছেলেটা। যদিও মেয়েদের রুমে ঢোকার আগে পারমিশনের প্রয়োজন হয়, তবে সে পারমিশন নেয় না। একটু চঞ্চল প্রকৃতির ছেলেটা সোজা বারান্দা চলে যায়। ব্যালকনির টেবিলে মাথা রেখে ঘুমিয়ে আছে অনিন্দিতা। নাকের সাইডে তেল জমেছে। রাতে নিশ্চয়ই এখানে ঘুমিয়েছে। একটু করে ডাকে আসিম, তবে অনিন্দিতার ঘুম ছাপিয়ে সে ডাক কানে পৌঁছায় না। আসিম চোখ কুচকে নিয়ে অনিন্দিতার বাহু ধরে বলে, এই অনি, ওঠো তো। কথাটা জোরে বলায় হুড়মুড়িয়ে উঠে যায় অনিন্দিতা। মেয়েটা প্রচণ্ড অবাকি হয়ে বলে, তুমি? তো আসতে পারি না? হাই তুলে অনিন্দিতা আসিমের গায়ে জোরে ধাক্কা দেয়। প্রচণ্ড অবাক হয় আসিম। খলবলিয়ে হাসি অনিন্দিতা। হাই তুলে বলে, আমার ঘুম ভাঙানোর শাস্তি। আর আমি যে তোমার চিন্তায় ঘুমাতে পারলাম না তার কি হবে? এটাও তোমার শাস্তি। মুখ গোমরা করে নেয় আসিম। অনিন্দিতা দম ফেলে আকাশের দিকে তাকায়। এত সকালে এসেছে আসিম। কি ভাবছো তুমি? ভাবছি তুমি ছেলেটা খুব ভালো, তবে আমার প্রতি ঝুঁকে যাচ্ছ। আসিম হাসে। অনিন্দিতার একগুচ্ছ চুল হাতে পেঁচিয়ে বলে, আমি তোমাকে বন্ধুর মতোই ভালোবাসি অনিন্দিতা, তাই তোমাকে অন্য নজরে দেখার সাহস হলেও আগানোর সাহস হয়ে ওঠেনি। তবে সত্যি বলতে বন্ধুর থেকেও বেশি ভালোবাসি। কৃতজ্ঞতার চোখে তাকায় অনিন্দিতা। আসিমের বাহু টেনে বলে, আন্টি কিচেনে গেছেন, সো তোমার যেতে হবে না। আজ তুমি আমার সাথে ভার্সিটিতে যাচ্ছ। ভালো লাগছে না আমার। আপনার পড়াশোনার দায়িত্বটা আমি নিয়েছি অনিন্দিতা। কথাটা শুনে ধুক করে ওঠে অনিন্দিতার বুক। নির্ভীকের কথা যেন মাথায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। একটি করে দম ফেলে উঠে যায়। আসিম বলে, পালিয়ে যাচ্ছ অনি? নিজের কষ্ট লুকিয়ে মরে যেতে চাও? অনিন্দিতার কি যেন হয়। জুকরে কেঁদে ওঠে মেয়েটা। আসিমের পায়ের কাছে বসে পড়ে। হাত দুটো মুঠো বন্দি করে বলে, আমি অনেকে ভালোবাসি আসিম, আমি মরে যাব, সত্যিই মরে যাব। আসিম উত্তর দেয় না, নিজেকে শক্ত করে। অনিন্দিতা সেসব প্রেমিকার দলে পড়ে যারা উন্মাদ, যারা ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিতে পারে না। ভালোবাসার ভালো চায় ঠিকই, তবে নিজের সাথেই দেখতে চায়। এক প্রকার ছ্যাঁচড়ামি করে বেড়ায়। অনিন্দিতার জন্য মায়া হয় অসীমের। প্রথম থেকেই মেয়েটার প্রতি ঝোঁক ছিল তার।
আইসক্রিম পার্লারে নির্ভীককে লুপ্ত দৃষ্টিতে দেখছিল অনন্দিতা। সেদিনই ঠিক করেছিল অনন্দিতার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে, তবে কোথাও একটা সুপ্ত ভালোবাসা জাগে, যার ফলে সে নিজেকে ধাতস্থ করে অনন্দিতার খেয়াল রাখবে। তবে এটাও সত্য, অনন্দিতার প্রতি অনুভূতি আঘাতে দেয়নি ছেলেটা।